আমরা গত ক্লাসে কি পড়ছিলাম সবাইকে একটু মনে করাই দিই। গত ক্লাসে ওই ফ্যারাডে সূত্রের ম্যাথ সলভ করছিলাম এবং এই ম্যাথটা দিয়ে শুরু হয়েছিল যে তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণ একই হইলে কি হয়, ভিন্ন হইলে কি হয়, এবং সেটা নিয়ে ম্যাথ সলভও করছিলাম। এগুলো আসলে জাস্ট প্র্যাকটিস হয়েছিল। গত সেশনটা খুব ছোট ছিল যতদূর মনে পড়ে। কোন সেলটা আগে বন্ধ হবে, এক একটা সেল এক একটা শর্তে বন্ধ হয়, সেগুলো বলছিলাম। তারপরে আমরা দেখছিলাম কানেকশন সমাচার, সিরিজ কানেকশন হলে কি হবে। সিরিজ কানেকশন হলে প্রত্যেকটা থেকে সেম পরিমাণ বিদ্যুৎ যাবে। আর কমপ্লেক্স কানেকশন হলে কি হবে সেটা আমরা দেখছিলাম। আজকে আমরা দেখবো প্রলেপ সমাচার। প্রলেপ সমাচার মানে হইতেছে, কারো কি মনে আছে কিনা, এটা বলছিলাম বারবার, যে ফ্যারাডের সূত্র ব্যবহার করেই তো আমরা ইলেকট্রোপ্লেটিং করতাম, তাই না? মনে পড়ে যে ইলেকট্রোপ্লেটিং করতাম, ক্যাথোড হিসেবে নিতাম যেটার উপরে করব, অ্যানোড হিসেবে নিতাম যেটা দিয়ে করব, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে একটা দ্রবণ নিতাম। এখন ওই যে কোথায় কতটুকু জমা হয় সেই টাইপের প্রশ্ন হতেছে এগুলা। সো আমরা একটা ম্যাথ সলভ করি, তাইলে জিনিসটা বুঝতে পারবো, এবং ইভেন এগুলো ফ্যারাডের সূত্রের ম্যাথ। ওকে, সবাই একটা ম্যাথটা তুলে নেই, একটু পানি খেয়ে আসি। তো এই ম্যাথটা দিয়ে আমাদের আজকের সেশন শুরু হবে। আমরা এখনো কোনো কিছু পড়ানো হয়নি। এই কমপ্লেক্স কানেকশন গত ক্লাস ছিল। প্রলেপ সমাচার, প্রলেপ নিয়ে আসলে অনেক ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথ করা যায়। আমি তো ম্যাথটা পড়ি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওকে, 45 45 এটিএম চাপে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 এটিএম চাপে 3.75 মোল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 এটিএম চাপে 3.75 মোল হাইড্রোজেন গ্যাস 20 মিনিট ধরে কোনো হাইড্রোজেন ফুয়েল সেলে চালনা করা হলে উৎপন্ন তড়িৎ। প্রথম অংশটুকু বুঝাই দিই, কারণ যে কোনো প্রবলেম সলভিং এর মেইন ইস্যু হচ্ছে প্রবলেমটা বোঝা। আমি আগে প্রবলেমটা বুঝি। আমার কাছে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এবং একটা হাইড্রোজেন ফুয়েল সেল দেওয়া আছে। আমি ধরলাম হাইড্রোজেন ফুয়েল সেল কি তা কোনো কিছুই তোরা জানিস না, ধরে নিলাম জানিস না, আসলে হয়তো জানিস না, এটা চ্যাপ্টারের শেষে আছে। এখন হাইড্রোজেন ফুয়েল সেল কি এটা জানি না, বাট এটা তো বোঝা উচিত যে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে আমাদের আসলে এই ম্যাথের একটা অংশে বলছে যে এই ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করলাম, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হলো। সেই বিদ্যুৎ আবার নিকেল নাইট্রেটের মধ্যে চালনা করলাম। তাহলে আমাদের প্রথম কাজ কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেটা বের করা। আবারও বলতেছি, যে প্রথম কাজ কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেটা করা। আর দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ তো ভাই ওই যেটা ডাব্লিউ সমান হইতেছে MIT/EF। এখন আমাদের কি লাগবে আসলে? আই লাগবে অথবা আইটি লাগবে, এটুকু লাগবে। তো আশা করি সবাই এটুকু বুঝতে পারছি যে এটুকু আমাদের পরের কাজ। প্রথম কাজ কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেটা বের করা। এখন হাইড্রোজেন ফুয়েল সেলে তো হাইড্রোজেন থাকে, এটা তো বুঝাই যায়, তাই না? তো হাইড্রোজেন ফুয়েল সেল আসলে কিভাবে কাজ করে? এই যে হাইড্রোজেন, সে কি তৈরি করে? দুইটা প্রোটন তৈরি করে এবং দুইটা ইলেকট্রন তৈরি করে। এইভাবে হাইড্রোজেন ফুয়েল সেল কাজ করে। তো ভালো কথা, হাইড্রোজেন ফুয়েল সেল দুইটা প্রোটন তৈরি করলো আর দুইটা ইলেকট্রন তৈরি করলো, ব্যাস বুঝলাম। তা আমাকে দেখতে হবে কতটুকু এখানে বিদ্যুৎ তৈরি হয়েছে। এখন 1 মোল হাইড্রোজেন থেকে 2 মোল ইলেকট্রন তৈরি হয়। তাহলে বুঝতে পারি যে 1 মোল হাইড্রোজেন থেকে 2 ফ্যারাডে চার্জ তৈরি হয়। আশা করি এটুকু বোঝা উচিত। তা আমার কত মোল হাইড্রোজেন দেওয়া আছে? আমাকে হাইড্রোজেন দেওয়া আছে 3.75 মোল। অনেকে মনে করতে পারে এই চাপ কি কাজে লাগবে? চাপ, তাপমাত্রা, এগুলোর সাথে তো আয়তন পরিবর্তন হয়, মোল সংখ্যার কি পরিবর্তন হয়? খবরদার না। আবারও বলতেছি, চাপ বলি, তাপমাত্রা বলি, এগুলোর সাথে কিন্তু ভর পরিবর্তন হয় না, সংখ্যা পরিবর্তন হয় না, শুধু আয়তন পরিবর্তন হয়। মোল সংখ্যাও কিন্তু পরিবর্তন হয় না। তাহলে এই যে 3.75 মোল হাইড্রোজেন চালনা করছি, ভাই 20 মিনিট ধরে চালনা করলেও ভাই 3.75 মোল, 40 মিনিট ধরে চালনা করলেও 3.75 মোল, 1 ঘন্টা ধরে চালনা করলেও 3.75 মোল হাইড্রোজেন চালনা করা হয়েছে। এবং যেহেতু মোল সংখ্যা দেওয়া আছে, আমাদের অনেকগুলো ডামি ইনফরমেশন দেওয়া আছে। কি কি? একটা হচ্ছে দেখ, এই 25 আমার কোনো কাজে লাগবে না। এই যে 45 এটিএম চাপ, এটা আমার কোনো কাজে লাগবে না। কাজে লাগতো যদি এখানে হাইড্রোজেনের আয়তন দেওয়া থাকতো।
তাইলে হচ্ছে আমাদের কাজে লাগতো, মোল সংখ্যা বের করতে হইতো। তারপরে হচ্ছে এই যে 20 মিনিট, এটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে আলটিমেটলি আমি কি জানি, দেখ ভাই, যদি এখানে 1 মোল হাইড্রোজেন হয়, তাহলে এখানে কত হবে? 2 মোল ইলেকট্রন তৈরি হয়। কিন্তু হাইড্রোজেন আমার কত, 3.75 মোল না? তাহলে এখান থেকে কতটুকু তৈরি হবে? এখান থেকে তৈরি হবে হইতেছে 7.5 মোল। তাহলে আমি দেখলাম আমার 7.5 মোল ওখানে ইলেকট্রন তৈরি হয়েছে। এর 7.5 মোল ইলেকট্রন মানে হইতেছে, বুঝতে পারি কিউ সমান কি দেওয়া আছে, 7.5 এত ফ্যারাডে। এই তথ্যটা আসলে আমি এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি, যে কিউ সমান দেওয়া আছে 7.5 ফ্যারাডে। সো কিউ সমান যদি 7.5 ফ্যারাডে দেওয়া থাকে, এখান থেকে এখন ভ্যালু বের করি, অর্থাৎ এই পরিমাণ বিদ্যুৎ ওখানে উৎপন্ন হয়েছে। এম কত? এখানে এম হইতেছে নিকেলের জন্য 58.7। এই আইটি দেওয়া আছে হইতেছে 7.5 এফ। আবারও বলি, এই যে আইটি পুরো মানটা দেওয়া আছে কিন্তু। অনেকে বলতে পারে, ভাই এখানে 7.5 ইন্টু 96,500 করলে কি হতো? করছি না কারণ ওখানে কাটাকাটি চলে যাবে আর কি, খালি খালি কষ্ট কেন করব। আর এখানে হচ্ছে 2 এফ, এই যে এই এফ আর এফ কাটাকাটি যায়, এখানে কি থাকে, 58.7 ইন্টু হচ্ছে 7.5 বাই হচ্ছে 2। তাহলে এখানে থাকে হচ্ছে 220.125 এত গ্রাম নিকেল জমা হয়। তাহলে ম্যাথটাকে আমি সংক্ষেপে রিভিউ করে দিই। আমাকে একটা হাইড্রোজেন ফিউয়েল সেল দেওয়া আছে, সেখানে আমি এই তাপমাত্রা এই চাপে, এই তাপমাত্রা এই চাপে এতটুকু হাইড্রোজেন চালনা করছে, এগুলো দেওয়া আছে। এই তাপমাত্রা এই চাপে এই সময় ধরে। বাট মোল সংখ্যা দেওয়া থাকলে বাকি সব তথ্য আসলে ইনভ্যালিড হয়ে যায়, ওগুলোর কোনো দরকার নেই। তো আমি এত মোল হাইড্রোজেন চালনা করছি, সেখান থেকে এত মোল বিদ্যুৎ পাইছি, সেই বিদ্যুৎ আমি এখানে ব্যবহার করছি, দ্যাটস ইট। দিন শেষে ফ্যারাডের সূত্রই। পরের ম্যাথ এইটা, ওই ম্যাথের লেজ আর কি, ওই ম্যাথটারই পরের অংশ। কিউটা হচ্ছে চার্জ, চার্জের পরিমাণ হতেছে কিউ। এখানে বলছে জমাকৃত নিকেলের আয়তন কত। তো জমাকৃত নিকেলের আয়তন কত এটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে নিকেলের ঘনত্ব দেওয়া আছে আমাকে। তো আমরা যে জিনিসটা পাইছি সেটা তো আসলে কি পাইছি, গ্রামে পাইছি। আর এখানে কি দেওয়া আছে, কেজি পার কিউবিক মিটার। তো এখানে কেজি পার কিউবিক মিটারকে আমরা গ্রাম পার সিসিতে নিয়ে আসি। আমরা কি জানি যে হইতেছে এখানে যে ডি এর মান, সেই ডি এর মান হইতেছে 8.9, 8.9 হইতেছে গ্রাম পার সিসি, জানি কি সবাই? মানে যদি সবাই সম্পর্কটা জানতে চাই, সম্পর্কটা হইতেছে এইটা, যে 1 গ্রাম পার সিসি সমান হচ্ছে 1000 কেজি পার কিউবিক মিটার। এই হচ্ছে সম্পর্ক। অথবা সোজা কথা বলি, কেজি পার কিউবিক মিটারকে 1000 দিয়ে ভাগ করলে গ্রাম পার সিসি আসে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, আমরা জানি ডি সমান হইতেছে ডাব্লিউ বাই ভি। তাহলে ডি এর মান হইতেছে 8.9,
আমরা হইতেছে ডাব্লিউ তো কত 220 বোধহয় এখানে, 220.220.125, আর এখানে হচ্ছে ভি এর মান। সো ভি সমান কি থাকে, ভাগ হচ্ছে 8.9, সো 24.73। এত সিসি বা এত সেমি কিউব যাই বলি না কেন, অনেকে চিন্তা করতে পারে যে ভাইয়া এই যে গ্রাম পার সিসি সংক্ষেপে কিভাবে চিন্তা করব। সহজে বলে দিই, গ্রাম পার সিসির মানটা একের আশেপাশে হয় সবসময়। মানে 1 গ্রাম পার সিসির মান সবসময়, যেমন পানির হচ্ছে, যদি আপেক্ষিক গুরুত্ব বলি বা পানির ঘনত্ব বলি, এটা তো এসে একক। এসে এককে হচ্ছে 4200, সরি এসে এককে হইতেছে 1000, আর সিজিএস এর মানটা হচ্ছে 1। অন্য যে কোনো কিছুর যদি সিজিএস বলতেছে এই এককে মান বের করি, সবসময় হইতেছে একের আশেপাশে ভ্যালু হয় আর কি। পরের প্রশ্ন, ওই প্রশ্নের আসলে লেজ আমাকে বলছে জমাকৃত নিকেল ধাতু দ্বারা। আচ্ছা, পরের প্রশ্নটা সবাই একটু লিখে নেই, লিখার সময় দে। জমাকৃত নিকেল দ্বারা মানে ওই যে যে পরিমাণ নিকেল আমি জমা করছি। তো জমাকৃত নিকেল ধাতু দ্বারা 5 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, এই ক্ষেত্রফল বলতে সারফেস এরিয়া বোঝানো হচ্ছে। সো 5 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কতগুলো চামচের, কতগুলো চামচ, মানে চামচের এক পাশের ক্ষেত্রফল হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, উভয় পার্শ্বে এত সেন্টিমিটার পুরু প্রলেপ দেওয়া যাবে। তাহলে যদি কখন আমরা সংখ্যা বের করি, সংখ্যা সংখ্যা মানে হইতেছে চামচের সংখ্যা, এরপরে কখন আমরা দেখবো যে হচ্ছে সিলিন্ডারের সংখ্যা, কোনকের সংখ্যা, গোলকের সংখ্যা, বুলেটের সংখ্যা, এরকম অনেক সংখ্যা দেখবো। সো এই সংখ্যা বের করার নিয়মটা হইতেছে আমাকে ভি অফ কি নিতে হবে, নিকেল বা হইতেছে কপার, টোটাল যেটা হয়েছে সেইটা, আর নিচে কি হবে ভি অফ ইউনিট বা হচ্ছে একটা। দেখো তো এই ফর্মুলাটা সবাই ফিল করতে পারি কিনা। ভি অফ এখানে হইতেছে টোটাল, টোটাল ধাতুটা আমি নিব কতটুকু জমা পড়ছে, আর একটাই প্রলেপ দিতে কতটুকু লাগছে সেটার আয়তন নিব, ভাগ করলেই হইতেছে আমি মোট সংখ্যাটা পেয়ে যাব। কি বললাম ভাইয়া, আমি বলতেছি যে ধরো তুমি কতটুকু নিকেল জমা, কতগুলো চামচ লাগবে এটা বের করবে, বা কতটুকু গোলক লাগবে, তাহলে মোট কতটুকু তুমি জমা করতে পারো সেটার আয়তন নাও, আর নিচে একটা গোলকে কতটুকু মানে নিকেল লাগে সেটার আয়তন নাও, ভাগ করলেই তো হইতেছে আমরা হিসাবটা পেয়ে যাচ্ছি। সবাই কি ফিল করতে পারছি ইকুয়েশনটা? তাহলে আমি এই ইকুয়েশন যদি সংখ্যা বের করতে চাই, তাহলে এন সমান তো বের করব, উপরে আমার কি লাগবে, উপরে লাগবে তো যেটা, ওই যে উপরে যেটা সেটা 24.73, এতটুকু নিকেল টোটাল ওখানে জমা হয়েছে। আর নিচে নিতে হবে একটা চামচের উপরে কি পরিমাণ নিকেল জমা হয়েছে সেটার আয়তন। এখন দেখো তো ভাই, সবাইকে এটা ফিল করতে পারে এখানে কিন্তু কোনো কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রি কাজ আগে করে ফেলছে, এখন সব হচ্ছে ম্যাথমেটিক্স এর পরিমিতি করতাম না বাচ্চাকালে, মনে আছে যে একটা একটা মাঠ আছে, সেই মাঠের দুই পাশে রাস্তা আছে, রাস্তার আবার প্রস্থ দেওয়া আছে, তারপরে হচ্ছে মাঠের ক্ষেত্রফল কত, এরপরে হচ্ছে আমরা আয়তাকার ঘনবস্তু পড়তাম, ওই টাইপের জিনিস এখন সব পরিমিতি। দেখো তো 5 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল, তো আমি যদি এই যে ক্ষেত্র মানে যে সারফেস এরিয়ার সাথে যদি পুরুত্ব গুণ করি, 5 বাই হতেছে 178, এটা কি আয়তন পাইলা না? আবার বলতেছি সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটার সাথে যদি আমি পুরুত্ব গুণ করি, তাহলে একটা চামচের এক সাইডে কতটুকু প্রলেপ পড়ে সেই আয়তনটা পাইছি। কিন্তু আমাকে তো এখানে এক সাইডে বলেনি, আমাকে বলছে উভয় পাশে, তাহলে কি দিয়ে গুণ হবে, এখানে একটা 2 দিয়ে গুণ হবে। তাহলে অঙ্কটা আমি শুরু থেকে রিভিউ করি। আমি একটা হাইড্রোজেন ফুয়েল সেল নিছি, সেই হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেন চালনা করছি, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়েছে, সেই বিদ্যুৎ আমি এইখানে ব্যবহার করছি। ওকে, ভালো কথা। তো সেই বিদ্যুৎ যখন এইখানে ব্যবহার করলাম, করার পরে আমি দেখলাম যে এতটুকু গ্রাম জমা হয়, তারপর তার আয়তন বের করছি, এরপর ওই জমা হওয়া দিয়ে কতগুলো চামচ প্রলেপ দেওয়া যাবে। তাহলে উপরে হইতেছে জমা হওয়া নিকেলের আয়তন, আর নিচে হইতেছে একটা চামচের উপরে যে প্রলেপ পড়ছে তার আয়তন। তাহলে এই হচ্ছে পুরুত্ব, তার সাথে আমি সারফেস এরিয়া গুণ করলাম,
এক পাশের আয়তন পাইছি, তাকে 2 দিয়ে গুণ করে উভয় পাশের আয়তন পাইছি। তাহলে এখানে থাকে 88 পয়েন্ট কত 05। এবং সব সময় চেষ্টা করতে হবে আনসারগুলো নিচে নামতে। কারণ কি 88টা চামচে প্রলেপ দিতে পারছো, বাকি 89টা চামচে প্রলেপ দেওয়া যায়, কিন্তু বাকি চামচের প্রলেপ কি শর্ত মেনটেন করে কি মনে হয়? বাকি প্রলেপের চামচ কিন্তু শর্ত মেনটেন করে না, পাতলা প্রলেপ পড়বে, আমি তো সেটা চাই না। তাহলে উত্তর হবে কত? 88। আমরা নেক্সট ম্যাথ যাই, এই ম্যাথটা। এখানে বলছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো মার্বেলের উপরে 0.1 সেন্টিমিটার পুরু প্রলেপ দেওয়া যাবে। ওকে, ভালো কথা। তাহলে এখানে আমাদের এন সমান কি? এন সমান হইতেছে উপরে যেটা থাকবে সেটা, কত জেনেছিল? 24.73। তাহলে উপরে হচ্ছে 24.73। ওকে, নিলাম 24.73। নিচে, ভাই আগেরটা যেমনি বের করা গেছে এখন এটা কিন্তু আপনি বের করা যাবে না। কারণ আগেরটায় সারফেস এরিয়া দেওয়া ছিল আর পুরুত্ব দেওয়া ছিল। তো সারফেস এরিয়া দেওয়া থাকলে আর পুরুত্ব দেওয়া থাকলে তো এক লাইনে বের করা যায়। কিন্তু এইখানে আসলে সারফেস এরিয়া আমাকে দেওয়া নাই। আবারও বলতেছি যে এইখানে সারফেস এরিয়া কিন্তু দেওয়া নাই। তো সারফেস এরিয়া দেওয়া নাই মানে হইতেছে এখন আমি কিভাবে বের করব? আমি হইতেছে একেবারে উইথ প্রলেপ আয়তন বের করব। সো ভি অফ উইথ প্রলেপ মাইনাস ভি অফ উইদাউট প্রলেপ। আবারও বলতেছি আগের অঙ্কের সাথে এই অঙ্কের মিল আছে, বাট ডিফারেন্সও আছে। মিলটা কি ছিল? মিল ছিল হইতেছে এটা কিন্তু আগের অঙ্কেরই লেজ। আগের অঙ্কের মিল হইতেছে ওখানে সংখ্যা বের করতে বলছে, এখানেও সংখ্যা বের করতে বলছে। এখানে ওই পরিমাণ নিকেল দিয়ে প্রলেপ দিতে বলছে, এখানে ওই পরিমাণ নিকেল দিয়ে প্রলেপ বের করতে বলছে। কিন্তু আগের অঙ্কে সারফেস এরিয়া দেওয়া ছিল। সারফেস এরিয়া দেওয়া থাকলে প্রলেপের আয়তন বের করা খুব সহজ, পুরুত্ব দিয়ে গুণ করলেই হয়। আর 2 দিয়ে গুণ করছে তো উভয় পাশে বলে দিছে। কিন্তু এইখানে তো আমাকে পুরো ইয়া দেওয়া নাই, সারফেস এরিয়া দেওয়া নাই। তো যেহেতু সারফেস এরিয়া দেওয়া নাই, তাহলে আলটিমেটলি আমাকে প্রলেপের আয়তন বের করতে হবে। কেমনে বের করব? এখানে বসে দেখো, উপরে হবে হচ্ছে এইটা 24.73, আর নিচে উইথ প্রলেপ। উইথ প্রলেপ মানে হইতেছে এইটা, যেহেতু হচ্ছে মার্বেল 4/3 পাই আর কিউব। আর কত হয়? 1 সেন্টিমিটার ব্যাসার্ধ আগে ছিল, তাই না? তাহলে এখানে কত? 1.1। সো 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন যেহেতু মার্বেল বলছে। আর এখানে কি হবে? এখানে হতেছে 4/3। একবারেই করি, 4/3 পাই তো কমন নেওয়া যায়, তাই না? খালি খালি কষ্ট কেন করব? মাইনাস এখানে হতেছে 1 এর কিউব। তাহলে আলটিমেটলি এখানে কত থাকে? আমি আনসারটা বের করি। 24.73 বাই হচ্ছে 4/3 ইন্টু
3.1416 ইন্টু হচ্ছে 1.1 তার কিউব -1, 17.83, 17.83। চাইলে এটাও রাখতে পারো, অথবা 17টা হবে। ভাই 18টা কেন না? 18টা না, কারণ হইতেছে 17টা পুরোপুরি দেওয়ার পরে 18তম যে মার্বেলটা থাকবে সেই মার্বেলে প্রলেপ দিব, বাট এই পুরুত্ব কমে যাবে। কিন্তু আমাকে তো আসলে বলছে যে হইতেছে পুরুত্ব কমে নাই। 4πr² না, 4πr² হইতেছে ইসের ক্ষেত্রফল, সারফেস এরিয়ার ক্ষেত্রফল। হ্যাঁ ওটাও যাবে, কিন্তু আচ্ছা ফুয়াদ একটা প্রশ্ন করছে যে ভাইয়া আমি কি করব, 4π² দিয়ে সারফেস এরিয়া বের করব। তখন ফুয়াদ ভাইয়া তুই যদি এভাবে সারফেস এরিয়া বের করতে চাস তখন ইন্টিগ্রেশন করতে হয়, বুঝছিস? কারণ সারফেস এরিয়া তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সাথে সাথে পরিবর্তন হচ্ছে। সো ইন্টিগ্রেশন করে লিমিট বসাইতে হইতো, লিমিট বসাইতে হইতো হচ্ছে একবার হইতেছে 1 আর একটা হচ্ছে 1.1, ওইটা বেশি কঠিন হয়ে যায়, এটা সোজা সাপটা। ফুয়াদ বুঝতে পারছি কাহিনীটা কি হয়েছে? ওই অঙ্কেরই লেজ এটা। নিচের লাইনটা বুঝিনি, আবারও বলতেছি নিচের লাইন কি, নিচে আমি নিতে হবে প্রলেপের আয়তন, একটা মার্বেলের উপরে প্রলেপের আয়তন নিব। এখন একটা মার্বেলের প্রলেপের আয়তন কেমনে বের করব? প্রলেপ সহ মার্বেলের আয়তন নিব, আর প্রলেপ ছাড়া মার্বেলের আয়তন নিব। এখন প্রলেপ সহ মার্বেলের আয়তন কি, মার্বেল তো একটা গোলক, গোলকের আয়তন কি 4/3 πr কিউব, এই না? তাহলে 4/3, এই যে 4/3 পাই, এটা দুই ক্ষেত্রেই আসে। আর একটা হইতেছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল, 0.1 বাড়ছে, সো 1.1 কিউব -1 কিউব। ওকে, না বুঝলে সমস্যা নাই, আমরা এটা বুঝলে হইতেছে সেম ম্যাথ, সেম টাইপের ম্যাথ। এখানে বলছে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলো ছক্কার উপরে 0.1 সেন্টিমিটার পুরু প্রলেপ দেওয়া যাবে। ছক্কা মানে বুঝি তো, ছক্কাকে ইংলিশে ডাইস বলে, বাট এটা হচ্ছে একটা কিউব আকৃতির আর কি। এখন আগের মতোই এন সমান কি, ভাই উপরে কিন্তু যতটুকু নিকেল প্রলেপ পড়ছে সেটাই হবে, তাই না? সো নিকেল প্রলেপ পড়ছে সেটা হচ্ছে এইটা, যে 24.7 কত, 24.73, 24.73। উপরে এটাই হবে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। নিচে কি হবে? সো 24.73 নিচে হবে হচ্ছে উইথ প্রলেপ, উইদাউট প্রলেপ। এখন একটা ছক্কা হইতেছে এইটা, একটু আঁকার চেষ্টা করি। এই যে এই হচ্ছে আমাদের ছক্কা। সবাই কি বুঝে এটা ছক্কার আয়তন কত? একটা ছক্কার আয়তন হইতেছে, ধরলাম একটা ধার যদি এ হয়, তাহলে ছক্কার আয়তন হইতেছে a কিউব, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। 6a² হচ্ছে ফুয়াদ সারফেস এরিয়া, কিন্তু a কিউব হচ্ছে আয়তন। তাহলে এইখানে তো ভাই উইথ মাইনাস উইদাউট, সো উইদাউট প্রলেপ মানে প্রলেপ ছাড়া ছক্কার আয়তন হইতেছে 1 কিউব। এইখানে কত হবে? হ্যাঁ ছক্কা মানে তো একটা ঘনক আর কি, একটা কিউব। ছক্কা বুঝি না, ওই যে লুডো খেলার ছক্কা। তাহলে এইখানে 1 কিউব হইল, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাট এইখানে কি হবে? এখানে অনেকেই ভুল করে, আমি একটা ছক্কার 2D শেপটা আঁকি, মানে ছক্কার 2D শেপ হইতেছে এটা। তো অনেকের হয়তো বা মনে হচ্ছে যে এখানে 1.1 হবে,
যাদের 1.1 মনে হচ্ছে এদের ধারণা ভুল। কারণ ভাই ছক্কার তো প্রলেপ যখন পড়বে তখন দেখো চারিপাশেই তো পড়বে, তাই না? এটা 2D ছবি দেখাচ্ছে, চারপাশেই প্রলেপ পড়বে, চারপাশেই প্রলেপ পড়বে, চারপাশেই প্রলেপ পড়বে। তাহলে ছক্কার যে একটা ধার, একটা ধারের যে বাড়লো, একটা ধারের যে হচ্ছে বাড়লো, সেটা কিন্তু আসলে এক সাইডে বাড়ে না, দুই সাইডে বাড়ে। তাহলে এই পাশেও 0.1 বাড়ে, ওই পাশেও 0.1 বাড়ে, আলটিমেটলি 0.2 বাড়লো। মানে এখন ছক্কার একটা ধারের দৈর্ঘ্য হইতেছে 1.2। তো এখানে 1.2 তার কিউব। যার আগেরটা বুঝে নাই এখানে আবার সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি। উপরে তো মোট নিকেল যতটুকু জমা হয়েছে তার আয়তন, আর নিচে হইতেছে ওই যে উইথ প্রলেপ মাইনাস উইদাউট প্রলেপ। উইথ প্রলেপ হইতেছে 1.2। টু কেন ভাইয়া? টু হইতেছে যেহেতু একটা ছক্কার দুই সাইডে প্রলেপ পড়ছে, দুই সাইড থেকে দৈর্ঘ্য বাড়ে, এই জন্য হইতেছে আমাদের 1.2 হয়েছে। এখানে আসে হচ্ছে 33.96। এরপরও যদি আমাকে চুজ করতে হয় পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের সেখানে 33-এ যেতে হবে আর কি। কেন ভাইয়া? হয়তোবা 33টা ছক্কায় প্রলেপ দেওয়ার পরে গিয়ে আমি আরেকটা পারবো, কিন্তু সেটা তো পুরুত্ব কমে যাবে। কিন্তু আমার তো এই শর্তের পুরুত্ব বের করতে বলছে, বুঝছো? ওকে, নেক্সট ম্যাথ। এগুলো সব সহজ ম্যাথ, এমন আহামরি কঠিন কিছু না। দুই সাইড কেন? একটা ছক্কার যখন প্রলেপ পড়ে, প্রলেপ কি এক সাইডে পড়ে নাকি? সব সাইডেই তো পড়ে, তাই না? হ্যাঁ, এত কাছে থাকলেও আমরা আগের মানটা নিব, কারণ পরের যেটা আসলে আমরা নিতে চাচ্ছি সেটাতে আসলে 0.1 সেন্টিমিটার পুরুত্ব প্রলেপ পড়ে নাই। মানে বুঝতে পারছি কি যেটা আসলে আমি নিতে চাচ্ছি? দুই সাইড কেমনে? দুই সাইড তো না, একটা ছক্কার তো সব সাইডেই প্রলেপ পড়ে, সব সাইডেই পড়ে। তাইলে ছক্কার যে মানে দৈর্ঘ্যটা বাড়তেছে, এটা তো এক সাইডে বাড়তেছে না। কিভাবে দেখায়? আহ ধরলাম হচ্ছে, কিভাবে নেই, আমার এখানে কি ওই ওই শেপের কিছু আছে? মানে ধরলাম এই হচ্ছে একটা ছক্কার মতো চিন্তা করে নেয় আর কি। ধর এটা একটা ছক্কা, তো এটার উপরে প্রলেপ পড়বে, তো প্রলেপ তো চারি সাইডেই পড়ে। তো আমার ছক্কার আয়তন কত? একটা ধারের যে দৈর্ঘ্য তার কিউব। তো এখন একটা ধারের দৈর্ঘ্য তো আসলে, তাহলে এখন দৈর্ঘ্য কতটুকু হবে? এখন দৈর্ঘ্য এই পুরোটুকু হবে না? এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা ধারের দৈর্ঘ্য না? তো তো এই সাইড থেকেও 0.1 বাড়ে, এই সাইড থেকেও 0.1 বাড়ে। তাহলে দুই সাইড থেকে হতেছে 0.1 এই জন্য 0.2 বাড়লো। নতুন কত হইলো? 1.2 হইলো। আশা করি এবার বুঝতে পারছি। কেমিস্ট্রি নাই কিন্তু, এখানে সব পরিমিতি। আচ্ছা, এই ম্যাথটাতে বলছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের, ওকে, 2 সেন্টিমিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির কতগুলো বুলেটের, কতগুলো বুলেটের বক্রতলের উপরে 0.1 সেন্টিমিটার পুরু প্রলেপ দেওয়া যায়। মানে ধরলাম এই হচ্ছে একটা বুলেট, সিলিন্ডার আকৃতির বুলেট। তো আমাকে সিলিন্ডারের বুলেটের কি দেওয়া আছে? বুলেটের ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ, এবং উচ্চতা দেওয়া আছে, মানে এগুলো দেওয়া আছে আমাকে। এটা সমান দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার, আর আর সমান দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার, এইগুলো দেওয়া আছে। এবার আমাকে যে প্রলেপ দিতে বলছে সেই প্রলেপ কিন্তু এই যে এইখানে দিতে বলে নেই, এই যে এইখানে যেটা এখানে দিতে বলে নেই, প্রলেপ দিতে বলতেছে এই সব জায়গায়, মানে বক্রতলে আর কি, বুঝছো? এইখানে প্রলেপ দিতে বলছে, এই যে এই জায়গায় প্রলেপ দিতে বলছে। খেয়াল করো, প্রলেপ কিন্তু শুধু বক্রতলে দিতে বলছে, প্রলেপ কিন্তু উপরে নিচে দিতে বলে নাই। আমাকে বলছে যে কত প্রলেপ দেওয়া যাবে। এখানে যদি আমি এন বের করি, এন সমান কি? ভাই উপরে তো যা ছিল তাই, 24.73, আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে। এই সিলিন্ডারের আয়তন কত জানি? পাই আর স্কোয়ার এল বা পাই আর স্কোয়ার এইচ।
একটা সিলিন্ডারের আয়তন হইতেছে পাই আর স্কোয়ার এল বা পাই আর স্কোয়ার এইচ, কেউ এল বলে কেউ এইচ বলে, যে যা বলে আর কি। তাহলে মাইনাস এখানে কি হবে, পাই ইন্টু আর স্কোয়ার, উইদাউট যেটা নিব। আর মানে কত, আর মানে হইতেছে 1 তার স্কোয়ার। আর এইচ কত, এইচ হইতেছে 2। এটা হইতেছে আমার উইদাউট প্রলেপ আয়তন। কিসের আয়তন, বুলেটের আয়তন। বাট এই পাশে কি নিতে হবে, উইথ প্রলেপ। উইথ প্রলেপ হইলে কিন্তু এই 2 পরিবর্তন হচ্ছে না, কিন্তু 2 যা ছিল তাই সে আছে। কারণ আমি তো উপরে নিচে প্রলেপ দিইনি, উপরে নিচে প্রলেপ না দিলে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে কি থাকবে, পাই ইন্টু 1.1 তার স্কোয়ার ইন্টু হচ্ছে 2। কারো মনে হইতে পারে যে ভাইয়া এখানে 1.2 কেন নিচ্ছেন না, কারণ তো দুই পাশ থেকে বাড়ে। দুই পাশ থেকে বাড়লেও ব্যাসার্ধ তো এক সাইড থেকে বাড়ে। যদি এই হিসাবে এখানে ব্যাস আসতো, মানে হিসাবে যদি এখানে ব্যাস আসতো, তাইলে হইতেছে আমার দুই সাইড থেকে বাড়াইতে হইতো। বাট যেহেতু হিসাবে ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ এক সাইড থেকে বাড়ে। এখানে কত আসে, এখানে কমন নেওয়া যেত আসলে। 24.73 বাই হইতেছে 3.1416 ইন্টু 2, 1.1 তার স্কোয়ার মাইনাস 1। এখানে থাকে হইতেছে 18.74, এতটি। তো আমি আনসার যদি লিখতে হয় 18 লিখবো। ওকে, নেক্সট ম্যাথ। নিচের লাইনটা বুঝি নেই। নিচে আমরা সবখানে এটাই করতেছি, প্রলেপ সহ ওই বুলেটের আয়তন, প্রলেপ ছাড়া ওই বুলেটের আয়তন। এখন প্রলেপ ছাড়া আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ। পাই বসাইলাম, আর স্কোয়ার, তারপর এইচ বসাইলাম। আর প্রলেপ সহটা কি হইলো, আমি যেহেতু বক্রতলে প্রলেপ দিচ্ছি, শুধু বক্রতলে, দৈর্ঘ্যটা পরিবর্তন হয়নি, তো প্রলেপ সহ দৈর্ঘ্য যা ছিল প্রলেপ ছাড়াও দৈর্ঘ্য তাই ছিল। সো এইচ এখানেও 2, এখানেও 2। কিন্তু কি পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন হয়েছে। আর যেহেতু পরিবর্তন হয়েছে, আগে তো 1 ছিল, আমি তো পরে 0.1 সেন্টিমিটার প্রলেপ দিচ্ছি। যদি আমি দৈর্ঘ্যটা পরিবর্তন করতাম, তাইলে তো ভাই এই যে এইখানটাতে হইতেছে 2 এর জায়গায় বেশি কিছু হইতো, তখন তো হিসাব আলাদা কিছু হইতো। জটিল হইতো হিসাবটা একটু আর কি। আমি দুইটা ম্যাথ একটু হোমওয়ার্ক দিতে চাই। এটা আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি এবং দিয়ে আমি আনসারটা বলেও দিচ্ছি যে এখানে আনসার কত আসে। তো সব আমি করে দিলে তো হবে না। এখানে আনসারটা থাকে হচ্ছে তেইশটা। আমি যেটা লিখে দিছি ঠিক আছে আনসার। সো এটা সবাই একটু করার চেষ্টা করব। আর আরেকটা ম্যাথও আমি হোমওয়ার্ক দিতে চাই, এটা বুয়েটে আসা ম্যাথ। এটাও একটু সবাই তুলে নেই, এটাও হোমওয়ার্ক থাকুক। এটা খুব সহজ ম্যাথ, আগেরটা হচ্ছে একটু টাফ, বাট এটা একদম ইজি পেজি। মানে আগের গুলো যে পারবে এটা তার কাছে একেবারে ডাল ভাত। সবাই একটু এই দুটো ম্যাথ তুলে নেই, এটার আনসার আমি জানি না, আমার কাছে করা নেই। সব কিন্তু ঠাম্মা করে দিলে হবে না। মানে আমি চাইলে এই ম্যাথটা করে দিতে পারতাম, কিন্তু এই ম্যাথটা আমি করে দিলে কি হইলো, দিন শেষে তো আসলে প্র্যাকটিস হইলো না। আর আমি যে ম্যাথগুলো করাচ্ছি এই ম্যাথগুলো বইয়ে খুব কম আছে। মানে এগুলো আসলে একটু একটু আনকমন ম্যাথ। প্রলেপের সংখ্যা কতগুলো প্রলেপ দেওয়া যাবে খুবই কম আসে, মাঝে মধ্যে আসে। এটা বুয়েট 2 3, এখানে যারা ক্লাস দেখছে তাদের অনেকেরই জন্মেরই আগে আসলে।
তো আমি অনেকগুলো করে দিলাম, আর এখানে কয়েকটা নিচে করলাম। তো আমি সবাইকে একটু বলে দেই, কখনো যদি প্রলেপের জিনিস বের করতে বলে, প্রথমে তো আমরা ভর বের করব, ডাব্লিউ সমান এমআইটি বাই ইএফ দিয়ে ভর বের করব। বের করলাম। ভর বের করার পরে তারপর আয়তন বের করব। আমি তো অনেকগুলো ম্যাথ দেখাইলাম, এমনও তো হইতে পারে যে এতগুলো ম্যাথকে কম্বিনেশন একসাথে করে একটা ম্যাথ দিছে, এমনও হতে পারে। আয়তন বের করব, তারপরে দিন শেষে উপরে হইতেছে মোট কতটুকু জমা হয়েছে তার আয়তন, আর নিচে হইতেছে একটা ইউনিটের মধ্যে যতটুকু জমা হয় সেটার আয়তন। রেশিও করলেই হইতেছে সংখ্যাটা পেয়ে যাব। আর যদি আমাদের সারফেস এরিয়া দেওয়া থাকে, পুরুত্ব তো দেওয়া থাকবেই। সারফেস এরিয়া দেওয়া থাকলে, পুরুত্ব দেওয়া থাকলে গুণ করলে আয়তন বের হয়ে যায়, এটা খুব সহজ ছিল। কিন্তু যদি সারফেস এরিয়া দেওয়া না থাকে, ব্যাসার্ধ বা দৈর্ঘ্য এই টাইপের দেওয়া থাকে, তখন এই ফর্মুলাতে আসতে হয়, উইথ প্রলেপ মাইনাস উইদাউট প্রলেপ। মানে প্রলেপ সহ আয়তন মাইনাস প্রলেপ ছাড়া আয়তন, বিয়োগ করলে তো প্রলেপের আয়তনই পাওয়া যাবে। ওকে। সো আমরা একটু তার আগে যাওয়ার আগে একটু শিখবো হইতেছে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা, মানে সুবিধা এবং অসুবিধা। এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তো সবাই একটু লিখে নেই ফ্যারাডেস ল, FARADAYS। এগুলো আসলে যে মাঝে মধ্যে কিছু ছেঁচড়া প্রশ্ন পরীক্ষায় দেয় না, যে এটা সুবিধা অসুবিধা কি, বা এটা প্রযোজ্যতা এবং অপ্রযোজ্যতা বলো। তো প্রথমে দেখি ফ্যারাডের সূত্রের হচ্ছে প্রযোজ্যতা বা সুবিধা। আগের স্লাইডটা আরেকবার অবশ্যই। আচ্ছা, ফ্যারাডের সূত্রের তিনটা করে শিখি আর কি। এগুলো এগুলো আমি হোমওয়ার্ক দিতে পারতাম, কিন্তু আমি পরপর দুইটা স্লাইড হোমওয়ার্ক দিয়ে দিছি, তো এই জন্য আমার কাছে একটু বিবেকে আটকে যাচ্ছে। মনে হয়েছে পরপর দুইটা স্লাইড হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, এটা আবার হোমওয়ার্ক দিয়ে দেবো। এই প্রথম প্রযোজ্যতা বা প্রথম সুবিধা হইতেছে কি, সেটা হইতেছে যদি দ্রবণটা গলিত হয়, বা দ্রবণটা যদি হচ্ছে জলীয় হয়, দোনোটার জন্যই তো প্রযোজ্য, তাই না? গলিত ও জলীয় উভয় তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য। মানে ফ্যারাডের সূত্র আমি গলিত এবং হইতেছে জলীয় উভয় তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহার করতে পারি। 2 নম্বর হচ্ছে প্রযোজ্যতা। ফ্যারাডের সূত্রে তাপমাত্রা বলি, চাপ বলি, ঘনমাত্রা বলি, এটা দিয়ে পরিবর্তন হয় সত্যি কথা, বাট আহামরি আসলে ডিপেন্ডেন্ট না। মানে এমন না যে তাপমাত্রা পরিবর্তন হয়ে গেলে ফ্যারাডের সূত্রের অনেক বেশি ভুল টুল বের হয়। মানে সো তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা এর উপর আহামরি লিখি আর কি, আহামরি নির্ভরশীল না। তারপরে হচ্ছে তৃতীয় প্রযোজ্যতা। কোনো কোনো মৌল আছে না যে একাধিক জারণ মান দেখায়, যেমন হইতেছে আমি ফেরাস সালফেট নিয়েও করতে পারি, আমি ফেরিক সালফেট নিয়েও করতে পারি। তো কোনো মৌল যদি একাধিক জারণ মান দেখায়, সব জারণ মানের জন্যই প্রযোজ্য। সো একটি মৌলের একাধিক জারণ মানের জন্য প্রযোজ্য। এই হচ্ছে তিনটা প্রযোজ্যতা। ভাই এগুলো খুব লেম লাগতেছে, পড়াতে খুবই লেম লাগতেছে আমার। যাই হোক, লিখে না সবাই। তাহলে গলিত এবং জলীয় উভয় তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার উপরে আহামরি নির্ভরশীল না, মানে খুব একটা নির্ভরশীল না, আহামরি কথাটা আসলে খুব পরীক্ষা সুলভ যায় না। আর একটি মৌলের একাধিক জারণ মান যদি থাকে, সবার জন্য প্রযোজ্য। ওই যে ই এর মানটা পরিবর্তন হয়, আমি কোথাও ই এর মান 2 বসাবো, ই এর মান 3 বসাবো, যেখানে যেটা সেরকম বসাবো। এবার দেখি ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা, অসুবিধা বা সীমাবদ্ধতা যদি বলি। অসুবিধা।
এই প্রথম ক্লাসে পড়ছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য দুই রকম, একটা হচ্ছে গলিত, একটা হচ্ছে জলীয়। সরি, কি বলি, একটা হচ্ছে ধাতব, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ফ্যারাডের সূত্র তো ধাতবের জন্য প্রযোজ্য না, তাই না? শুধু তড়িৎ বিশ্লেষের জন্য প্রযোজ্য। সো আমরা বলতে পারি যে হইতেছে ধাতব পরিবাহীর জন্য পরিবাহীর জন্য প্রযোজ্য না। তাহলে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে ধাতব পরিবাহীর জন্য আমি এটা ব্যবহার করতে পারি না। ওকে। নাম্বার টু, প্রথমটা দ্বিতীয়টা আসলে কাছাকাছি হয়, বাট বইয়ে আছে যদি তড়িৎ মানে বিদ্যুৎ প্রবাহটা 100% ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে হয় তাইলে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। কি বললাম ভাইয়া? যদি হইতেছে 100% ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে, মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে বিদ্যুৎ পরিবহন হতে হবে। একেবারে 100% ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে যদি বিদ্যুৎ পরিবহন হয় তাহলে ফ্যারাডের সূত্র হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারবো। 3 নাম্বার, আমরা তো জানি যে হইতেছে একটাতে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। কিন্তু যদি এরকম হয় একাধিক জারণ বিজারণ বিক্রিয়া একসাথে হয়, তাহলে সেখানে ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করা যায় না। মানে ধরলাম আমি যে দুইটা ধাতু নিছি, তাদের বিভবের মানটা খুবই কাছাকাছি। তো দুইটা একসাথে গিয়ে তড়িৎ জারিত হচ্ছে বা দুইটা একসাথে গিয়ে বিজারিত হচ্ছে, এরকম হইলে ফ্যারাডের সূত্র সেখানে অ্যাপ্লাই করা যায় না। এখানে লেখা বাঁকা হয়ে গেছে, সমস্যা নাই। সো একাধিক জারণ বিজারণ, একাধিক জারণ বিজারণ একত্রে ঘটলে প্রযোজ্য না। এটা হচ্ছে ফ্যারাডের সূত্রের সুবিধা এবং হচ্ছে অসুবিধা। এটা খুব রেয়ার কেস, মানে এমন না যে সবসময় এটা দেখা যায়, খুবই রেয়ার কেস। ঘনমাত্রার বিভব এই দুইটার রেশিওটা এমন হইতে হয় যেন জারণ বিজারণ একসাথেই হয়, মানে একাধিক জারণ ঘটে বা একাধিক বিজারণ ঘটে। নর্মাল কেসে দেখা যায় না। তো আমাদের আসলে মাঝে মধ্যে পরীক্ষায় আসে ফ্যারাডের সূত্রের সুবিধা অসুবিধা লিখো, তখন এই জিনিসগুলো আমাদের লিখে দিতে হয় আর কি, তার জন্য পড়া, আর তেমন কোনো কারণ নেই। তাহলে সুবিধা কি কি? গলিত জলীয় উভয় ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারি। এবার তাপমাত্রা চাপ ঘনমাত্রার উপরে খুব একটা নির্ভরশীল না। আর যদি একাধিক জারণ মান থাকে, যে জারণ মানটাই থাকুক না কেন, তার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। অসুবিধা হচ্ছে ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে শুধু ব্যবহার করা যাবে, আমি ধাতব পরিবাহের জন্য ব্যবহার করতে পারবো না। আর যেখানে 100% ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে বিদ্যুৎ পরিবহন করে তার জন্য পসিবল। আর যদি এমন হয় জারণ বিক্রিয়া একসাথে দুইটা ঘটে, তার জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, আমরা একটা ব্রেক নেই, তারপরে আসি। এগুলো সৃজনশীলে আসে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে পরিবাহিতা। এটাকে ইংলিশে বলা হয় কন্ডাক্টিভিটি। বিশ্বাস কর ভাই, এই পরিবাহিতা যতটা না পড়ার জিনিস, তার থেকে বেশি ফিল করার জিনিস। মানে যদি কেউ পরিবাহিতা ফিল করতে না পারে, তাহলে সে পরিবাহিতা কিছু পারবে না। তো জিনিসটাকে ফিল করতে হবে, ধারণ করতে হবে, এবং আমি চেষ্টা করবো এখানে যতটা সম্ভব ফিল করানো যায়। পরিবাহিতা নিয়ে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম টিচারও আসলে হচ্ছে ওনারা স্টুডেন্টদেরকে বলে যে হইতেছে বই থেকে পড়ে নাও বা বই থেকে বুঝে নাও, কিন্তু পরিবাহিতা জিনিসটা মজার যদি ফিল করতে পারি। তো আমি প্রথমে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা নিয়ে কথা বলি। এখানে তিনটা এক স্লাইডে লেখা আছে, বাট তিনটা আমি এক স্লাইডে আসলে পড়াবো না। ধরলাম যে আমি এখানে শুধু আপেক্ষিক পরিবাহিতাটা পড়াবো। তো পরিবাহিতা বোঝার আগে আমাদেরকে একটু বোঝা উচিত ফ্যারাডের দুইটা সূত্র। আমি প্রথম সূত্রটা নিয়ে কথা বলি। প্রথম সূত্রে আমরা বলছিলাম তড়িৎ বিশ্লেষ্য যদি সেম থাকে, মানে তড়িৎ বিশ্লেষ্য যদি সেম থাকে তাহলে কতটুকু জমা হবে বা কি পরিমাণ বিদ্যুৎ যাবে না যাবে সেটা ডিপেন্ড করে কার উপরে? চার্জের উপরে, তাই না? অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র ডিল করে যদি এমন হয়
আমি যদি বিদ্যুৎটা সেম রাখি তাহলে কতটুকু জমা হচ্ছে বা কতটুকু পরিবাহী হচ্ছে সেটা ডিপেন্ড করে তড়িৎ ইসের উপরে, চার্জের উপরে, যদি তড়িৎ বিশ্লেষ্য সেম থাকে। অর্থাৎ এখানে আমার বলতেছে জমা হওয়া পরিমাণটা নির্ভর করে হচ্ছে চার্জের উপরে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, সব সময় কি আসলে চার্জ এই একটা ফ্যাক্টরই আসলে নির্ধারণ করে? একটু ফিল করি কিনা, ধরলাম যে আমি যদি একেবারে সিম্পল একটা ফরম্যাটে ছবি আঁকি, ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের সেই একটা তড়িৎদ্বার, এই হচ্ছে আমাদের আরেকটা তড়িৎদ্বার, এবং এইখানে হচ্ছে পাত্র আছে, এবং তারপরে এখানে আমাদের হচ্ছে প্লাস মাইনাস ব্যাটারি কিছু আছে। তাহলে কাঁচা বাচারা, আমি যদি এই তড়িৎদ্বার মোটা বা চিকন নেই, ধরলাম যে এই তড়িৎদ্বার দুইটা মোটা নিলাম অথবা কোনো একটা কেসে তড়িৎদ্বার দুইটা চিকন নিলাম, তাহলে কি পরিবাহিতে পরিবর্তন হবে না? কি মনে হয়? অবশ্যই পরিবর্তন হবে। কিন্তু তড়িৎদ্বার চিকন নিলে এক রকমের হবে, তড়িৎদ্বার মোটা নিলে অন্যরকম হবে। আবার আমি যদি এদের দুইজনকে কাছাকাছি রাখি, তাইলে যে পরিবাহিতা আমি পাবো, যদি দূরে রাখি তাইলেও কিন্তু সেই পরিবাহিতা পাবো না, ভিন্ন রকম পরিবাহিতা পাবো বা ভিন্ন পরিমাণে জমা হবে। তাহলে কথা হচ্ছে যে আমাদের ওই বিদ্যুৎই একমাত্র ফ্যাক্টর না, বা চার্জ একমাত্র ফ্যাক্টর না, অথবা তড়িৎ বিশ্লেষ্য একমাত্র ফ্যাক্টর না। এটা যে একটা স্ট্রাকচার আছে, এটার যে একটা সেট আপ আছে, মেকানিক্যাল সেট আপ, সেই মেকানিক্যাল সেট আপটাও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা যখন ওই টাইপের ম্যাথ গুলো করছিলাম এতক্ষণ পর্যন্ত, সবগুলো ম্যাথে আমরা ধরেই নিয়েছিলাম মেকানিক্যাল সেট আপ আসলে কোনো ইস্যু না, এটা একরকমই আছে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা আসলে ফিজিক্স থেকে আমরা ডিল করি, এই আপেক্ষিক পরিবাহিতাকে সিম্বলাইজ করা হয় কাপ্পা দিয়ে। তো সবাই একটু ফিজিক্সে যাই। ফিজিক্সে আমরা আপেক্ষিক পরিবাহিতা না পড়লে আপেক্ষিক রোধ পড়ি, তাই না? সো ফিজিক্সে আপেক্ষিক রোধ, রো দিয়ে সিম্বলাইজ করা হয়, তাই না? সো রো এর ইকুয়েশন কি ছিল? রো এর ইকুয়েশন ছিল, আমরা তো এটা জানি যে আর সমান হইতেছে রো ইন্টু এল বাই এ, তাই না? তাহলে রো সমান কি ছিল? রো সমান ছিল হইতেছে আর এ বাই হচ্ছে এল। মনে আছে এগুলা? তো আমরা আপেক্ষিক রোধ আসলে কি পড়তাম? আপেক্ষিক রোধ পড়তাম হচ্ছে এরকম, যদি তারের দৈর্ঘ্য হয় হচ্ছে 1 মিটার, এই যে এলটাকে মনে মনে অন ধরতাম, তারের দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, এ মানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা তারের ক্রস সেকশনাল এরিয়া, মানে তারের হইতেছে যে কাটলে এই যে এটা, এই যে তারের এইটা আর কি, এইটার এরিয়া তারের। তাহলে এখানে আপেক্ষিক রোধ রো, রো সমান আর এ বাই এল। তারের দৈর্ঘ্য যদি 1 মিটার হইতো, তারের ক্রস সেকশনাল এরিয়া যদি 1 মিটার স্কোয়ার হইতো, সেখানে যে রোধ পাইতাম সেটাকে আমরা বলতাম হচ্ছে আপেক্ষিক রোধ। এটা ফিজিক্সে। কিন্তু এখানে তো আসলে ফিজিক্সের জন্য আমরা আলোচনা করছি না, বা এখানে যে তারের জন্য করছি না, ধাতব পরিবাহের জন্য করছি না, এখানে আমরা করছি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের জন্য। তো এইখানে ডেফিনেশনটা কি হবে? ফিজিক্সের মতোই, শুধু প্রেক্ষাপটগুলো পরিবর্তন হয়ে যাবে। ওইখানে ছিল তারের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, আর এখানে আমরা বলবো হইতেছে দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, মানে সিজিএস এ তো, কেমিস্ট্রিতে সবকিছু তো সিজিএস এই করা হয়। সো দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, ওইখানে ছিল তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে আমরা বলবো হইতেছে তড়িৎদ্বার দুইটার ক্ষেত্রফল, মানে তড়িৎদ্বার দুইটার মোট ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তখন একটা আয়ন এদিকে যাবে, একটা আয়ন এইদিকে যাবে, তো আয়ন যাওয়া আসার সময় যে বাধা পায়, সেই বাধাটাকে আমরা বলি হইতেছে আপেক্ষিক রোধ। এটা হচ্ছে কেমিস্ট্রির আপেক্ষিক রোধ। বুঝতে পারি কি? আর আপেক্ষিক রোধের উল্টা জিনিস হইতেছে আপেক্ষিক পরিবাহিতা। সো অর্থাৎ আমি যদি হচ্ছে এরকম আসি, কাপ্পা, কাপ্পা সমান হইতেছে 1/ρ, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হইতেছে 1/r, এই যে উল্টে গেল, ইন্টু হইতেছে L/A। এই হচ্ছে আমাদের কাপ্পার ইকুয়েশন। ডেফিনেশনটা আমি একটু পরে লিখে দিচ্ছি। টোটাল এরিয়া হইতেছে এ। তাহলে কি বললাম ভাইয়া? আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে কাপ্পা, এটা একটা গ্রিক অ্যালফাবেট। সো আপেক্ষিক পরিবাহিতা হইতেছে আপেক্ষিক রোধের উল্টা জিনিস। আবারও বলতেছি, আপেক্ষিক পরিবাহিতা হইতেছে আপেক্ষিক রোধের উল্টা জিনিস। আপেক্ষিক রোধ কি জিনিস? আপেক্ষিক রোধ হচ্ছে যদি দুইটা তারের বা দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তড়িৎদ্বার দুইটার ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তখন যে বাধাগুলো পায় আয়নগুলো, বা তখন যে রোধ পায়, তখন সেই রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। তার উল্টা রাশিকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। বইতে এই ডেফিনেশনটা লেখা আছে।
আমি যদি একটু লিখতে চাই, ইকুয়েশনটা সবাই একটু মনে রাখি। কাপ্পা সমান হতেছে 1/r ইন্টু L/A। এই হচ্ছে আমাদের কাপ্পার ইকুয়েশন। 1/r ইন্টু L/A। আমি একটু লিখে দিচ্ছি, এই রংটা দিয়ে লিখি। দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার ও তড়িৎদ্বার দুটির ক্ষেত্রফল ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার হলে সৃষ্ট পরিবাহিতা সৃষ্ট পরিবাহিতা। বইতে কি লেখা আছে? সৃষ্ট রোধ এবং তার উল্টা রাশিকে বলা হয় পরিবাহিতা। ওই দিকে আমরা না যাই। তো দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় এবং তড়িৎদ্বার দুটির ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তখন আমি যে পরিবাহিতাটা পাই সেই পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। ইকুয়েশন হচ্ছে কাপ্পা সমান 1/r ইন্টু L/A। সবাই কি বুঝতে পারছি? আশা করি এখন ফিল করতে পারছি। টোটাল এরিয়া হইতেছে 1 সেন্টিমিটার স্কোয়ার। কেউ কেউ আবার এই যে L/A, এই L/A টাকে বলা হয় সেল কনস্ট্যান্ট, মানে এটার একটা নাম আছে, সেল ধ্রুবক। এবার একটু ফিল করে আসি। ফিলটা হচ্ছে, আচ্ছা আমরা কি ফিল করতে পারি যখন আমি আপেক্ষিক পরিবাহিতা বলবো তখন আমি মেকানিক্যাল সেটআপটাকে স্ট্যান্ডার্ড করে দেই। মানে তড়িৎদ্বার দুইটা কত দূরে থাকবে, তড়িৎদ্বার দুইটার ক্ষেত্রফল কেমন হবে, মানে মোটা হবে না চিকন হবে, সেইটা হচ্ছে আমি এটা ফিক্সড করে দিই বা স্ট্যান্ডার্ড করে দিই। কারণ আমি বলে দিচ্ছি দূরত্ব হবে 1 সেন্টিমিটার, আমি বলে দিচ্ছি তড়িৎদ্বারগুলোর ক্ষেত্রফল হবে মোট 1 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আসলে যদি বলি এখানে আসলে কি করা হয়, আপেক্ষিক পরিবাহিতা যখন আমরা বলি, আপেক্ষিক পরিবাহিতা মানে হইতেছে সেট আপটা স্ট্যান্ডার্ড, মানে মেকানিক্যাল সেট আপ। মেকানিক্যাল সেট আপ বলতে বোঝাচ্ছি তড়িৎদ্বার দুইটা কিরকম, মোটা না চিকন, তড়িৎদ্বার দুইটা কাছে আছে না দূরে আছে, সেটা স্ট্যান্ডার্ডাইজ করে দেই। ওকে। তো আশা করি হইতেছে এটা সবাই বুঝতে পারছি যে আপেক্ষিক পরিবাহিতা কি করা হয়। আর এই যদি এককটা বের করি, এককটা দ্বারা হইতেছে এইটা, এই 1/r মানে ওহম ইনভার্স। সিজিএস এ ওহমকে ওহম লেখা হয় OHM। এসআই তে তো আমরা একটা সিম্বল দেই, সিজিএস এভাবে লেখা হয়। আর L/A মানে হইতেছে সেন্টিমিটার ইনভার্স। এই হচ্ছে আমাদের একক। অনেকে আবার বইয়ে দেখে এভাবেও লেখা হয় OHM ইনভার্স, তো তো এটাকে আবার অনেকে মোহ লিখে আর কি, এটাও লিখে MHO। কি করা হয়েছে, এই যে ইনভার্স তো এই জন্য উল্টে দেওয়া হয়েছে অ্যালফাবেট গুলা। এম আগে আনা হয়েছে, এইচ তারপরে ও নেওয়া হয়েছে, MHO, তারপর হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তো আমি জানি অনেকে প্রশ্ন করবে, ভাইয়া তাইলে হইতেছে আমি এখানে ইয়া দিব না কেন, এমসি দিব না কেন? না, ওটা দেয় না আর কি, ওহমকে মোহ লিখে। পরিবাহের একক সিমেন্স, ওটা এসআই এককে সিমেন্স। তাহলে পুরো কনসেপ্টটাকে রিভিউ করে দেই। আমরা আপেক্ষিক পরিবাহিতা নিয়ে ডিল করছি। আপেক্ষিক পরিবাহিতা হইতেছে আমরা পরিবাহিতা যখন হিসাব করি তখন মেকানিক্যাল সেটআপটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হয়। মেকানিক্যাল সেটআপ বলতে তড়িৎদ্বার দুইটার দূরত্ব কতটুকু, তড়িৎদ্বার দুইটার ক্ষেত্রফল কতটুকু, এটাকে স্ট্যান্ডার্ড করে দেই। সো 1 সেন্টিমিটার দূরে থাকা 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা তড়িৎদ্বারের মধ্যে যে পরিবাহিতা হয় তাকে বলে আপেক্ষিক পরিবাহিতা। অথবা এভাবেও কোনো কোনো বইতে লেখা আছে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা তড়িৎদ্বারের যে মধ্যবর্তী রোধ তাকে বলে আপেক্ষিক পরিবাহিতা। তার বিপরীত রাশিকে বলা হয়, সরি, যে রোধ তাকে আপেক্ষিক রোধ, তার বিপরীত রাশিকে আপেক্ষিক পরিবাহিতা বলা হয়।
এবারে সেই মোলার পরিবাহিতা। আচ্ছা, অনেকের কাছে মনে হইতে পারে যে মেকানিক্যাল সেটআপটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে মানে সবকিছু স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আসলে তা না। কারণ হচ্ছে, আমি যদি হইতেছে মেকানিক্যাল সেটআপটা স্ট্যান্ডার্ড করেই ঘনমানটা যদি বাড়াই কমাই, তাহলে কি পরিবাহিতা পরিবর্তন হবে না? একই সালফিউরিক অ্যাসিড নিলাম ধরলাম, মানে একই সালফিউরিক অ্যাসিড নিছি, একই হচ্ছে বিদ্যুৎ নিছি, আবার হচ্ছে একই মেকানিক্যাল সেটআপ নিছি, বাট এক জায়গায় ঘনমানটা বেশি নিছি, এক জায়গায় ঘনমানটা কম নিছি, তাহলে কিন্তু আমি সেম পরিমাণ পরিবাহিতা পাবো না। সো বুঝতেই পারি যে ঘনমানটাও কিন্তু একটা ফ্যাক্টর। মোলার পরিবাহিতা আসলে ঘনমানটা নিয়ে ডিল করে। তো সবাই তো লিখবো হইতেছে মোলার পরিবাহিতা। এটাকে ক্যাপিটাল ল্যামডা এম দিয়ে সিম্বলাইজ করা হয়। ল্যামডা এম। মোলার পরিবাহিতা ল্যামডা এম। ল্যামডা এম সমান কি? ল্যামডা এম সমান হইতেছে ওই যে কাপ্পা বাই হইতেছে সি। আমরা কি বুঝি যেটা দিয়ে ভাগ করে দেই, মানে যেটা দিয়ে ভাগ করে দেই সেটা দিয়ে ভাগ করে দিলে সেটা স্ট্যান্ডার্ড হয়ে যায়। তার মানে কাপ্পা মানে হতেছে মেকানিক্যাল সেটআপটা স্ট্যান্ডার্ড। আবার বলতেছি কাপ্পা মানে মেকানিক্যাল সেটআপটা স্ট্যান্ডার্ড। আর সি মানে ঘনমাত্রাও স্ট্যান্ডার্ড হয়ে গেল। অর্থাৎ মেকানিক্যাল সেটআপ স্ট্যান্ডার্ড হওয়ার সাথে সাথে ঘনমাত্রা যদি স্ট্যান্ডার্ড হয়, সেইখানে যে পরিবাহিতা আমরা পাবো সেটাকে বলা হয় হতেছে মোলার পরিবাহিতা। তবে একটু কাহিনী আছে, কাপ্পা যেরকম এস সিজিএস এ নিতাম, সিটাও সিজিএস এ নিতে হবে। এখন সিটা যদি আমি সিজিএস এ নেই, তখন আসলে কি দাঁড়ায়? তখন মোল পার সেমি কিউব দাঁড়ায়, তাই না? মোল পার সেমি কিউব, বাট মোল পার সেমি কিউব নিতে গেলে তো সবাই ঝামেলায় পড়ে যাবা। সো এই জন্য আমি এখানে একটা 1000 দিয়ে গুণ করে দেই। 1000 ইন্টু কাপ্পা বাই সি। মানে আমি ভ্যালু ইনপুট করছি মোল পার লিটারে, কিন্তু ভ্যালুটা অটোমেটিক্যালি কি হইতেছে? মোল পার সেমি কিউব হয়ে যাচ্ছে। বুঝতে পারি কি? এই 1000টা নিচে হইতেছে মোল পার সেমি কিউব থেকে মোল পার লিটারে তুমি ইনপুট করতে পারবা, বৈধ হয়ে গেছে। অনেকে বোধহয় বোঝে নাই। আমি আবারও বলতেছি, এই 1000 দিয়ে কি করলাম? আমার কিন্তু এখানে নিতে হইতো মোল পার সেমি কিউব নিতে হইতো, বাট আমি তো মোল পার সেমি কিউব দেখে অভ্যস্ত না, বা তোমরা অভ্যস্ত না। আমি জানি কেউই অভ্যস্ত না। তো তুমি ভ্যালু মোল পার লিটারে নাও, কিন্তু অটোমেটিক্যালি সেটা মোল পার লিটার থেকে মোল পার সেমি কিউব হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে? সো নিচ্ছি মোল পার লিটার, বাট ভ্যালু ওখানে ইনপুট হচ্ছে হচ্ছে মোল পার সেমি কিউব। এখানে একটা এক্সট্রা 1000 দিয়ে আমি একটা অপারেটর দিয়ে ফেলছি যে ও এটাকে চেঞ্জ করে ফেলতেছে। ওকে, তাহলে এইখানকার একক কি হবে? একক হবে হইতেছে কাব্বার একক কি? ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। আর এখানে সি এর একক তো মোল পার সেমি কিউব, তাই না? তাহলে মোল পার সেমি কিউব, এই যে এটা। আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হইতেছে এইটা, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার, এই যে সেন্টিমিটার স্কোয়ার, আর হইতেছে মোল ইনভার্স। এই হচ্ছে আমাদের এটা একক। এবার ডেফিনেশনটা লিখে দেই। ডেফিনেশন হইতেছে এইটা: 1 সেন্টিমিটার দূরে অবস্থিত সো 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে দুটি তড়িৎদ্বারের মধ্যে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকলে তড়িৎ বিশ্লেষ্য থাকলে
সৃষ্ট পরিবাহিতা। 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে 1 মোল তড়িৎ বিশ্লেষণ, এই যে শেষে পার মোল আছে তো এখান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, এয়া থেকে ইকুয়েশন, একক থেকে ডেফিনেশনে যাওয়া যায়। তড়িৎদ্বারের মধ্যে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকলে সৃষ্ট পরিবাহিতাকে আমরা কি বলি? আমরা বলি মোলার পরিবাহিতা। তার মানে আপেক্ষিক পরিবাহিতাতে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ছিল, স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে মেকানিক্যাল সেটআপ। আর এই পরিবাহিতাতে মেকানিক্যাল সেটআপের সাথে সাথে ঘনমাত্রাটাও স্ট্যান্ডার্ড। সো অনেকের মনে হইতে পারে যে ভাই এখানে তো সবকিছু স্ট্যান্ডার্ড হয়ে গেল, কিন্তু আরেকটা পরিবাহিতা আছে, সেটা হচ্ছে তুল্য পরিবাহিতা। সো তুল্য পরিবাহিতা হইতেছে, আমি সবাইকে একটু লিখে দেই, তুল্য পরিবাহিতা জিনিসটাকে। তুল্য পরিবাহিতা, এটাকে ক্যাপিটাল ল্যামডা দিয়ে সিম্বলাইজ করে। মোলার পরিবাহিতাতে কিন্তু সবকিছু স্ট্যান্ডার্ড হয়ে যায় নাই। কেন ভাইয়া? জিনিসটা একটু বুঝাই দেই। যে হচ্ছে, আচ্ছা, ধরলাম যে আমি হাইড্রোজেন জমা করব, আমি ক্যাথোডে হাইড্রোজেন জমা করব। এখন ক্যাথোডে যখন হাইড্রোজেন জমা করব, তখন আমি এইচসিএল নিলে যে পরিমাণ জমা হবে, 1 মোল এইচসিএল নিলে যে পরিমাণ জমা হবে, আমি 1 মোল যদি সালফিউরিক অ্যাসিড নিই সেই পরিমাণ কি জমা হবে? জমা হবে না কিন্তু। কেন ভাইয়া? এইচসিএল একটা করে হাইড্রোজেন দেয়, কিন্তু সালফিউরিক অ্যাসিড দুইটা করে হাইড্রোজেন দেয়। সো বুঝতে পারছি যে হচ্ছে, যে মোলার পরিবাহিতাতে তো আসলে আমরা মোলারিটি নেই, মোলারিটি মানে যৌগের ঘনমাত্রা প্রকাশ করে। কিন্তু আমাদের না মাঝে মধ্যে নর্মালিটিও নিতে হয়। নর্মালিটি কি প্রকাশ করে? যৌগ ভেঙে যেটা হয় তার ঘনমাত্রা প্রকাশ করে। সো মোলার পরিবাহিতাতে আসলে আমি যৌগটাকে স্ট্যান্ডার্ড করে দিছি, কিন্তু সালফিউরিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন আসে, আর ফসফরিক অ্যাসিড থেকে তিনটা আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা আসে। সো 1 মোল এইচসিএল যে কথা, 1 মোল সালফিউরিক অ্যাসিড সেই কথা না, 1 মোল ফসফরিক অ্যাসিড সেই কথা না আসলে। তাহলে তুল্য সংখ্যাটাও কিন্তু একটা ম্যাটার করছে এখানে। সো আমি এখানে তুল্য সংখ্যাটাও স্ট্যান্ডার্ড করে দেই। স্ট্যান্ডার্ড করে দেই মানে হইতেছে এইটা, কাপ্পা মানে এখানে ল্যামডা সমান হইতেছে কাপ্পা বাই E/C। তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিলে তুল্য সংখ্যাও স্ট্যান্ডার্ড হয়ে গেল আর কি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে 1 দিয়ে ভাগ করতাম, সালফিউরিক অ্যাসিড হলে 2 দিয়ে ভাগ করতাম, ফসফরিক অ্যাসিড হলে 3 দিয়ে ভাগ করতাম। এবং যেহেতু আমি সিটা বসাই দেবে মোল পার লিটারে, কিন্তু আমি তো মোল পার লিটার আমি তো বসাই দেবে মোল পার সেমি কিউবে, আমি তো মোল পার সেমি কিউব চিনি না। সো আমি বসাবো মোল পার লিটার, অটোমেটিক্যালি মোল পার সেমি কিউব হয়ে যাবে। তার জন্য এখানে কি করি? 1000 দিয়ে গুণ করি। সো এই হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা। এখন যদি বলা হয় যে এই তিনটা ভার্সনের মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড কোনটা, সব থেকে স্ট্যান্ডার্ড ভার্সন হচ্ছে তুল্য পরিবাহিতা। কারণ এখানে দুনিয়ার সবকিছু স্ট্যান্ডার্ড হয়ে যায়, মেকানিক্যাল সেটআপও স্ট্যান্ডার্ড, এবং দিন শেষে যে জিনিস আসলে জমা হইতেছে, যে চার্জ আয়ন জমা হইতেছে তার ঘনমাত্রা এখানে স্ট্যান্ডার্ড করে ফেলতেছে। ঠিক আছে? সো এটা দেখো কি হবে, এটা দেখো না প্যাচে আগেরটা থেকে আনি। ওইখানে ওহম ইনভার্স ছিল, এখানে ওহম ইনভার্স, এটা তোর কোনো পরিবর্তন নাই, ওহম ইনভার্স ওহম ইনভার্সই আসছে। এখানে সেন্টিমিটার স্কোয়ার ছিল, এখানেও সেন্টিমিটার স্কোয়ার, এর তো পরিবর্তন নাই। ওইখানে ছিল প্রতি মোল, আর মোলের তুল্য সংখ্যার ইকুইভ্যালেন্ট বলে আমরা তুল্য ভর আর কি। যেটা হইতেছে এখানে মোল, ওটা হইতেছে ওখানে তুল্য ভর। তুল্য ভরকে ইংলিশে বলা হয় গ্রাম ইকুইভ, এভাবে লেখা হয় EQUIV, গ্রাম ইকুইভ ইনভার্স 1। ওকে, তাহলে আমি যদি হইতেছে এই সবাই ডেফিনেশনটা লিখে নাও, 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকলে এখানে লিখবো তুল্য ভর পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য থাকলে। সো সবাই সংজ্ঞাটা একটু নিজে লিখে নাও, জাস্ট এইখানে 1 মোলের জায়গায় তুল্য ভর। সো সবাই একটু ডেফিনেশনটা লিখে নাও। So আমি যখন বুঝাই দিব তখন আরো ভালো মতো ফিল করতে পারবা।
তাহলে একটু সংক্ষেপে রিভিউ করে আসি। এই তিনটা পরিবাহিতা আমরা কেন ডিল করি? এই তিনটা পরিবাহিতা ডিল করি যে ফ্যারাডের দুইটা সূত্রতে, একটা সূত্র ছিল তড়িৎ বিশ্লেষ্যকে স্ট্যান্ডার্ড করে রাখছিলাম, একটা সূত্র হচ্ছে আমরা বিদ্যুৎকে স্ট্যান্ডার্ড করে রাখছিলাম। কিন্তু মেকানিক্যাল সেট আপ, ঘনমাত্রা, এগুলো কিন্তু ম্যাটার করে, ওইগুলোকে স্ট্যান্ডার্ড করার জন্য এই তিনটা পরিবাহিতা নিচ্ছি। সেটা হতেছে যে আপেক্ষিক পরিবাহিতা থেকে মেকানিক্যাল সেট আপ স্ট্যান্ডার্ড করি। সেটা কি? সেটা হচ্ছে দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি ফিজিক্স থেকে আসি আসলে। আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক রোধ থেকে আসছে। সো রো সমান আর এ বাই এল। তাহলে কাপ্পা সমান 1/ρ, উল্টে গেল 1/r ইন্টু এল বাই এ। সো আমি যদি আপেক্ষিক পরিবাহিতা ডিল করতে চাই তাহলে এরকম দাঁড়ায় যে যে দুইটা তড়িৎদ্বার নিলাম তার মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, মানে এল হচ্ছে 1, ওইটার যে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সরি, সেটা যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, সেখানে যে রোধ পায় তাকে বলা হয় আপেক্ষিক রোধ, আর তার বিপরীত রাশিকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। বাট এত কিছু না বলে সংক্ষেপে বলতে পারি যে দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার এবং তড়িৎদ্বার দুটির ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার হলে যে পরিবাহিতা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? আপেক্ষিক পরিবাহিতা বলি। সো ইকুয়েশন মনে রাখলাম, একক মনে রাখতে হবে। একটু একটু আনকমন, তো একটু পড়লেই মনে থাকবে। মোলার পরিবাহিতা। আমি দেখলাম শুধু মেকানিক্যাল সেটআপটা স্ট্যান্ডার্ড রাখলেই হচ্ছে না, আমাকে ঘনমাত্রাটাও স্ট্যান্ডার্ড রাখতে হয়। ঘনমাত্রা চেঞ্জ করলে পরিবাহিতা পরিবর্তন হয়। সেই জন্য ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিচ্ছি। ঘনমাত্রা মোল পার লিটারে বসাবো, সো মোল পার লিটারে বসানোর জন্য একটা 1000 দিয়ে গুণ করছি, বাট এটা কিন্তু মোল পার সেমি কিউবে আসলে। সো এইখানকার একক কি থাকে? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার পার মোল। সো কাপ্পা উপরে আছে মানে হচ্ছে সেটআপটা স্ট্যান্ডার্ড, ঘনমাত্রা দিয়ে ভাগ করছি মানে ঘনমাত্রাও স্ট্যান্ডার্ড। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে যদি 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকে, তাহলে যে পরিবাহিতা আমরা পাই সেটাকে বলা হয় আপেক্ষিক মোলার পরিবাহিতা। বাট এটাও পুরোপুরি স্ট্যান্ডার্ড না, কারণ একটা যৌগ ভেঙে তো আয়ন তৈরি করে, সেই আয়ন কয়টা করে তৈরি হয় সেটাও তো ম্যাটার করে। তো এই জন্য আমরা আপেক্ষিক পরিবাহিতা কি বলে, তুল্য পরিবাহিতা মাপি। তো তুল্য পরিবাহিতা হইতেছে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিচ্ছে, যে যতগুলো বেশি গুণ দিত সেটা ভাগ করে দিলে তো সব নর্মাল এক লেভেলে চলে আসলো, সব স্ট্যান্ডার্ড হয়ে যায়। তো ওইখানে মোলের জায়গায় শুধু তুল্য ভর নিতে হবে, এককে মোলের জায়গায় গ্রাম ইকুইভ আসলো। সবাই ম্যাথটা একটু তুলে নেয়, একক প্র্যাকটিস করলে মনে থাকবে, প্রথম প্রথম মনে থাকা তো কঠিন। হ্যাঁ হ্যাঁ, দুইটা তড়িৎদ্বার মিলে 1 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো আমরা ম্যাথটা একটু দেখি। সেটা হচ্ছে এটা, এত সেন্টিমিটার স্কোয়ার কার্যকর ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে আমাদেরকে এর মান দেওয়া আছে। এই দেওয়া আছে হচ্ছে 3.5 সেন্টিমিটার স্কোয়ার। ওকে,
0.6 সেন্টিমিটার পারস্পরিক দূরত্বে রাখা আছে, তার মানে এল এর মান দেওয়া আছে। এল এর মান কত? 0.6, 0.6 সেন্টিমিটার। ওকে, দুটি তড়িৎদ্বারের মধ্যে এত মোলার সালফিউরিক অ্যাসিড রাখা হলে এবং বৈদ্যুতিক রোধ দেওয়া আছে এত ওহম, তাহলে আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা কত? এটা খুব ইজি পিজি ম্যাথ। তো আমি যদি আপেক্ষিক পরিবাহিতা মাপি, কাপ্পা, কাপ্পা সমান হইতেছে 1/r, মানে 1/520 ইন্টু L/A। এল এর মান দেওয়া আছে 0.6 ইন্টু 3.5। তাহলে উপরে হইতেছে 0.6 আর নিচে হচ্ছে 520 ইন্টু হচ্ছে 3.5। এখানে থাকে হচ্ছে এইটা 3.29 ইন্টু 10⁻⁻⁴। এককটা হবে হইতেছে এইটা, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার। এ হচ্ছে প্রথম প্রশ্ন। হ্যাঁ, এই টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট। তারপরে সে মোলার পরিবাহিতা, ল্যামডা এম। সো ল্যামডা এম মানে কাপ্পা বাই সি, কাপ্পা ইন্টু 1000। এই 1000 নিচে হইতেছে সরাসরি আমি মোল পার লিটার বসাবো, তার জন্য মানে 0.5। তাহলে অ্যান্সার গুণন হচ্ছে 1000 বাই হইতেছে 0.5, 0.659 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এ হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ। ও হ্যাঁ হ্যাঁ, ওহম ইনভার্স সেন্টিমিটার হচ্ছে ইনভার্স। ওইখানে স্কোয়ার, ঠিক আছে। আর একটা হতেছে তুল্য পরিবাহিতা, শুধু ল্যামডা। ল্যামডা সমান হইতেছে কাপ্পা ইন্টু 1000 বাই হইতেছে ই ইন্টু সি। এখানে ই এর মান কত? 2, একবারে বসাই দিই 2c। আসলে ওইটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা, তাহলে ভাগ হচ্ছে 2। এখানে থাকে হইতেছে 0.329 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার, আর গ্রাম ইকুইভ মানে তুল্য ভর, EQIV, গ্রাম ইকুইভ ইনভার্স 1। এই ম্যাথগুলো খুব ইজি ম্যাথ আসে, কিন্তু এই ম্যাথগুলোর মেইন চ্যালেঞ্জ হচ্ছে আসলে ফর্মুলাগুলো মনে রাখা। ফর্মুলা মনে রাখলেই তো হয়ে যায়, বাট ফর্মুলা মনে রাখাই তো আসলে কঠিন কাজ। তো আমি বলছিলাম এই চ্যাপ্টারের আসলে দুইটা পোর্শন। একটা পোর্শন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ আলোচনা করি, একটা পোর্শনে তড়িৎ রাসায়নিক কোষ আলোচনা করি। একটা পোর্শন আসলে আমাদের শেষ। এরপরের পোর্শনে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আসলে আলোচনা করা হবে। তো ওইটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আসলে ব্যাটারি নিয়ে আলোচনা হবে, যত টাইপের ব্যাটারি আছে, এই সেল ওই সেল নার্স ইকুয়েশন, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো ঠিক আছে, আগামী সেশনের জন্য সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ। 2C কেন? 2C হইতেছে সালফিউরিক অ্যাসিড না? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2 না? গত চ্যাপ্টারে পড়ে আসছে। তো সালফিউরিক অ্যাসিডের জন্য এখানে 2 হয়েছে। ঠিক আছে ভাইয়া। তো এখন আমরা সবাই বই পড়তে পারি। বই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ শুরু হওয়ার আগ পর্যন্ত সবই আমি পড়তে পারবো। মানে লবণ সেতু টেতু শুরু হওয়ার আগ পর্যন্ত যা আছে সবই পড়তে পারবো, আর কোনো বাধা নাই। আল্লাহ হাফেজ সবাইকে।